আসসালামু আলাইকুম। আজকের ম্যাথ ক্লাসে আমার সাথে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের আমার লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 থেকে 3 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। হ্যাঁ, ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে। আচ্ছা, যেহেতু আজকের ক্লাসের নাম দেওয়া হয়েছে ম্যাথের ম্যাজিক ক্লাস এবং 43 প্রিলি অথবা প্রাইমারি নিয়োগ বা নিবন্ধন যার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন না কেন, সবগুলোর জন্যই আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমি ক্লাসের নাম দিছি ম্যাজিক ক্লাস, তাহলে ক্লাসটা তো অবশ্যই শুরু করা উচিত কি কোনো একটা ম্যাজিক দিয়া। তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা একটা ম্যাজিক দিয়েই শুরু করব। সবাই আগামী 5 মিনিট খুব মনোযোগ সহকারে দেখেন আসলে আমি কি করতে চাচ্ছি, তারপর আমি জিজ্ঞাসা করবো এটা কি ম্যাজিক ছিল নাকি ছিল না। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহ শুরু করি। আর যথারীতি সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিত ফ্রেন্ডদের একটু মেনশন করুন। সবাই মিলে আমরা আজকে ম্যাথের ম্যাজিক ক্লাসটা দেখার এবং বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 1। টাইপ 1-এর নাম দেন ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন। আচ্ছা, ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন আমি 3টা এক্সাম্পল লিখলাম প্রথমে। আচ্ছা, আমরা যখন নর্মাল ম্যাথমেটিক্স সলভ করি তখন প্রচুর ম্যাথ আছে যেখানে আমাদের এই ক্যালকুলেশনগুলো দরকার হয়। কী ধরনের ক্যালকুলেশন? 2/3 ডিভাইডেড বাই 4/5, 2 ডিভাইডেড বাই 7/11, 5/6 ডিভাইডেড বাই 11, এই ধরনের অসংখ্য ক্যালকুলেশন আমাদের দরকার হয়। আমরা আজকে শিখবো এগুলো মুখে মুখে আমরা কীভাবে বের করতে পারি। আপনারা সাধারণত কী করেন? লেখেন কি এটারে 2/3 ভাগ 4/5 সমান সমান কি 2/3 ইন্টু করলে কি উল্টে দিতে হয়, তাহলে উপরে 5 নিচে 4, তাহলে কি 5 দুগুণা 10, 3 4 12। আমরা কি এভাবে করি না? আচ্ছা, আমরা সাধারণত সবাই এভাবে করি। আজকে আমরা একটা নিয়ম শিখব, যেই নিয়মের মাধ্যমে যে কোনো ভগ্নাংশের এই ধরনের ক্যালকুলেশন আমরা সেকেন্ডের পলকে বলে দেব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এর জন্য একটা ফর্মুলা জানতে হবে, ফর্মুলাটা সবাই একটু লেখেন। a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই d সমান সমান, দেখেন আমি কি লিখছি, a ডিভাইডেড বাই b মানে a ভাগ b, টোটালটারে ভাগ করলাম c ডিভাইডেড বাই d। এরকম যদি একটা ফরম্যাট দেওয়া থাকে মানে কি, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, প্রথম ভগ্নাংশের লব ডিভাইডেড বাই প্রথম ভগ্নাংশের হর ডিভাইডেড বাই দ্বিতীয় ভগ্নাংশের লব ডিভাইডেড বাই দ্বিতীয় ভগ্নাংশের হর। এরকম যদি কোনো একটা স্ট্রাকচার দেওয়া থাকে তখন আপনি সরাসরি মানটা লেখার নিয়ম হচ্ছে উপরের আর নিচের মানটারে গুণ করবেন। উপরের মানটা নিচের মানটারে গুণ করব, এটা থাকবে উপরে, তাহলে উপরে থাকবে কে? এডি। উপরের আর নিচের মানটারে আমি গুণ করব, গুণ করলে কি হয়? এডি। এডি থাকবে কোথায়? উপরে। আর মাঝখানের মান দুইটা থাকবে নিচে। তার মানে ফরম্যাটটা কি দাঁড়াইলো? a ডিভাইডেড বাই b ভাগ c ডিভাইডেড বাই d।
এরকম যদি একটা স্ট্রাকচার দেয়া থাকে তাহলে আমি সরাসরি মানটা কিভাবে লিখবো, উপরের মান আর নিচের মান এই মান দুটারে গুণ করে লিখছি উপরে, ডিভাইডেড বাই মাঝখানের মান দুটারে লিখবো আমি নিচে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন আমরা মুখে মুখে সবগুলো বলে দিই। 2/3 ভাগ 4/5 এটা সমান সমান কত? আমরা কি বলছি, উপরের মান আর নিচের মানটার আমি গুণ করব, গুণ করলে আসে কত, 2 আর 5 10, আর মাঝখানের মান দুটারে করবো গুণ, তাহলে 3 আর 4 12, তার মানে এটারে ক্যালকুলেট করলে আসে কত, 10/12। বুঝাইতে কি পারছি বিষয়টা? দেখেন আমি কি বলছি, 2/3/4/5 আমি কি বলছি, এরকম যদি দেয়া থাকে উপরের মান আর নিচের মানের গুণ করবেন, তাহলে 2 আর 5 গুণ করলে আসে কত, 10, আর মাঝখানের মান দুটারে গুণ করেন, তাহলে 3 4 12, তাহলে আসলো কত, 10/12। এই পর্যন্ত বুঝতে পারছি? যদি এরকম দিত 3/8/2/5, তখন কি করতাম, কি বলছি, উপরের আর নিচের মানের গুণ করব, 3 5 15, আর মাঝখানের মান দুটারে গুণ করবো, এটা লিখবো নিচে, 8 2 16। তার মানে উপরের আর নিচের মানের যে গুণফল এটা হবে উপরে, মাঝখানের মান দুটার গুণফল হবে নিচে। সবাই কি এই পর্যন্ত বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন এইবার যে এক্সাম্পলটা করাবো এটা একটু মনোযোগ সহকারে দেখেন। 2/7/11 যদি এরকম দেয় তাহলে কি করবেন? আচ্ছা, আমি আপনাদের স্ট্রাকচার শিখাইছি কি, A/B ভাগ C/D। যদি স্ট্রাকচারটা এরকম হয় তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, উপরের আর নিচের মানের গুণফল উপরে থাকবে, মাঝখানের মান দুটার গুণফল নিচে থাকবে। তার মানে হইতে হবে কি, A/B ভাগ C/D। এখানে আছে কি 2 ভাগ 7/11। তার মানে এই যে 2 এটার নিচে কি একটা 1 আছে না? যদি আপনাকে কখনো এরকম দেয় তখন আপনি কি করবেন, এই 2 এর নিচে একটা তো 1 আছে লেখেন। এবার কি এটা এরকম হয়েছে, মানে এরকম বানিয়ে নিতে হবে। আমার কথা কি বুঝে গেছে? এবার কাজ করেন, কাজ কি, উপরের আর নিচের মানের গুণ করব, 11 আর 2 গুণ করলে হচ্ছে কত, 22, আর মাঝখানের মান দুইটা গুণ করে লিখবো নিচে, তার মানে আসে কত, 22/7। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যদি কখনো উপরেরটা শুধু একটা ভ্যালু দেওয়া থাকে আপনি তারে ডিভাইড 1 লিখে নেবেন। কথা কি বুঝতে পারছেন? বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা দেখাই, 5/6/11। আচ্ছা, আমি বলছি কি হইতে হবে কার মতো, A/B/C/D। এবার দেখেন নিচের মানটা একটা দেয়া আছে, তাহলে কি করবেন, যদি একটা মান দেয়া থাকে তার ডিভাইড করে 1 লিখবেন। একটা মান যদি দেয়া থাকে এটা উপরে থাকুক অথবা নিচে থাকুক, তারে কি করবেন, ডিভাইডেড বাই 1 লিখে নেবেন। লিখছেন? তাহলে এখন কি করব, উপরের মান আর নিচের মানে গুণ করব, তাহলে আসে কত, 5, ডিভাইডেড বাই মাঝখানের মান দুটো গুণ করব, তাহলে আসে কত, 66। তার মানে কি 5/66। তাহলে আপনি এখন যত ধরনের ম্যাথ করেন না কেন, যদি এরকম ভগ্নাংশ আসে আমরা কি সবাই পারবো? যদি পারেন তাহলে সবাই লেখেন ম্যাজিক ডান। এইবার আসেন, এই ম্যাজিক কি আসমান থেকে আসছে এটা একটু লেখেন, আমি একটু ম্যাজিকটা দেখাই দিই। এটা আসলে কোনো ম্যাজিকই না, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে সবাই পারতেন। আমি যে ম্যাজিকটা ডান করলাম দ্য বেসিক কি, আমি বলছি কি A/B/C/D। এটা হলে কি লিখছি, উপরেরটা নিচেরটারে গুণ করলে আসে কত, AD, মাঝখানের দুইটারে গুণ করলে আসে কত, BC। আচ্ছা, এখন এটার আপনি যদি নর্মাল নিয়মে করেন হাতে কলমে, A/B/C/D। আচ্ছা, A/B ইন্টু উল্টা দেবো D/C, তার মানে কি AD/BC। আপনি কি কথা বুঝছেন? মানে আপনারা আমি এইটা যে ম্যাজিকটা শিখাইলাম এটা আসমান থেকে আসে নাই, হাতে কলমে করলে এরকমই দাঁড়ায়। কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন ম্যাজিক ডান হয়েছে কিনা। এটা আমি না দেখাইলে এটা বিশাল বড় ম্যাজিক। আল্লাহ ভাইয়া তো অস্থির। নিয়মটা কি পছন্দ হয়েছে? এতটুকু যদি আমি না দেখাইতাম তাহলে আমি বিশাল বড় ম্যাজিশিয়ান। আল্লাহ কি ভাইয়া, ভগ্নাংশ দেখলেই নাকি হয়ে যায়। ম্যাথমেটিক্সের কোনো কিছু হয়ে যায় বলে শব্দ নাই, সবগুলোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোনো একটা কারণ আছে কিভাবে আসলো। নেটের প্রবলেম হচ্ছে যার, এটা আপনার নেটের প্রবলেম ভাইয়া, আমার না। আচ্ছা, যদি ভালো লাগে, এটা বেসিক না ভাইয়া, এটা হচ্ছে ম্যাজিক। ম্যাজিক যদি ডান হয় তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাব।
আজকের আলোচনা খুব সোজা, খুবই সোজা সোজা আলোচনা। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, ফ্রেন্ডদের একটু মেনশন করেন, বেশি বেশি মেনশন করেন, আমরা একটু বেশি বেশি সবাই নিয়ে ক্লাসটা করি। আচ্ছা গুড, ম্যাজিক ডান হয়েছে। আচ্ছা ম্যাজিক যেহেতু ডান হয়েছে, শুধু তো ম্যাজিক পড়লে হবে না, কিছু তো বেসিকও পড়তে হবে। ক্লাসের শেষে আরেকটা ম্যাজিক দেখাবো আবৃত দশমিক সংখ্যার। এখন একটু বেসিক টেকনিক সব কিছুই দেখাই। টাইপ 2। আচ্ছা টাইপ 2 তো আমরা আলোচনা করব, যেহেতু ভগ্নাংশের ক্লাস, কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, আর আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ, অথবা নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা আমি একটু এক্সাম্পলটা লিখলাম, আমি একটা প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল লিখলাম 4/7, এটা অপ্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল লিখলাম 7/4, একটা মিশ্র ভগ্নাংশের এক্সাম্পল লিখলাম a 2/3। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ, এই দুইটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। মিশ্র ভগ্নাংশ মানে আমরা সবাই বুঝি না, 1 2/3, 12 1/2, এই টাইপের যা দেয় এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছেন? এগুলো নিয়ে কারো কোনো সমস্যা নাই, যে নিচের কোনটা মিশ্র ভগ্নাংশ এটা দিলে মানে আমরা সবাই পারি। ঝামেলাটা হয় কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। সবাই খাতা একটা নোট নেন। লব ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, লব বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আপনি দুইটা জিনিস মনে রাখবো, কি একটা হচ্ছে লব যদি ছোট হয়, আচ্ছা লব ছোট এটাই তো স্বাভাবিক ঘটনা, তাই না? লব ছোট তার মানে যেটা হচ্ছে প্রকৃত ঘটনা। লব যদি ছোট হয়, লব যদি ছোট হয় তাহলে কি ভগ্নাংশ? প্রকৃত। আর লব যদি বড় হয় তাহলে হচ্ছে কি অপ্রকৃত। তাহলে আপনি মনে রাখবেন কি লব ছোট মানে হচ্ছে প্রকৃত, লব বড় মানে হচ্ছে অপ্রকৃত। তাহলে 4/7, এখানে লব কত 4, হর কত 7, তার মানে লব কি ছোট হয়েছে না? লব যেহেতু ছোট হয়েছে তার মানে এটা কি ভগ্নাংশ? প্রকৃত। আচ্ছা এখানে এসে গল্পটা কি দেখেন ভাইয়া, এখানে লব হচ্ছে 7, হর হচ্ছে 4, তার মানে কি লব হয়েছে বড়, তার মানে এটা কোন ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আপনাকে যদি পরীক্ষায় কখনো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, অথবা কোনটি মিশ্র ভগ্নাংশ এটা দিলে কি পারবো? কিভাবে মনে রাখবো? লব ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, লব বড় হইলে অপ্রকৃত ভগ্নাংশ। আমার সাথে সাথে সবাই মনে রাখেন, এভাবে এভাবে খাতায় লিখে নেন, তাহলে জীবনে ভুলবেন না। লব ছোট হইলে প্রকৃত ভগ্নাংশ, লব বড় হইলে অপ্রকৃত ভগ্নাংশ। আমি যদি টাইপ 2টা বুঝাতে পারি তাহলে সবাই একটু লেখেন তো, টাইপ 2 ডান। সবাই একটু লেখেন টাইপ 2 ডান। নেট প্রবলেম হচ্ছে নাকি? নেটে তো এখানে কোনো প্রবলেম হচ্ছে না, নেটে তো যাদের প্রবলেম হচ্ছে একটু চেক করেন আপনার কানেকশনটা। আমার এখানে নেটে কোনো সমস্যা হচ্ছে না, একটু সবাই জানান তো নেট কি ক্লিয়ার আছে কিনা। সবাই একটু জানান তো নেট ক্লিয়ার আছে কিনা। নেট কি অবস্থা নেটের? হ্যাঁ নেট ক্লিয়ার, ম্যাক্সিমাম তো লিখতেছে নেট ক্লিয়ার। আজকের আলোচনা খুব সহজ আলোচনা, একটু মনোযোগ সহকারে দেখেন তাহলেই পারবেন। আচ্ছা তাহলে আমরা দুইটা জিনিস অলরেডি শিখলাম। কি কি শিখলাম? প্রথমে শিখলাম যে কোনো একটা ভগ্নাংশের ক্যালকুলেশন কীভাবে আমরা মুখে মুখে করব, পারলাম। এটা হচ্ছে ম্যাথমেটিক্সে প্রচুর জায়গায় লাগে, এখন থেকে আর আপনার করতে কোনো প্যারা নাই।
আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আমরা শিখলাম কি কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা মিশ্র ভগ্নাংশ। এখন আমি যেটা শিখাবো এটা আপনারা মনে অনেকেই জানেন, জানলেও ভালো কথা, না জানলেও ভালো কথা। বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, এটা খুবই বিসিএস বা মানসিক দক্ষতা বা যে কোনো নিয়োগ পরীক্ষার খুব জনপ্রিয় টপিকস। আপনি যদি 41তম বিসিএস প্রিলির কোশ্চেনটা দেখেন, কোনটি বৃহত্তম ভগ্নাংশ আর কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, এখান থেকে দুইটা প্রশ্ন আসছে, একটা আসছে ম্যাথে, একটা আসছে মানসিক দক্ষতায়। তার মানে একই আলোচনা থেকে 41তম বিসিএস প্রিলিতে দুইটা কোশ্চেন আসছে। আমার ধারণা এটা আপনারা সবাই পারেন। তারপর আমি বিষয়টা একটু একবার দেখাই, এক সেকেন্ড একটু। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, আমি ক্লাস নিতেছি লাইভে। আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাদের। আচ্ছা, টাইপ 3-তে এসে কি কোনটা বৃহত্তম ভগ্নাংশ অথবা কোনটা ক্ষুদ্রতম ভগ্নাংশ, আমি একটা প্রশ্ন লিখি। আপনারা কোশ্চেন দিচ্ছেন নিচের কোনটি বৃহত্তম, অথবা কোশ্চেন দিতে পারে নিচের কোনটি ক্ষুদ্রতম। আমরা প্রথমে বৃহত্তমর বিষয়টা নিয়ে একটু বুঝি। আপনারা কোশ্চেন দিচ্ছে কি নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। আচ্ছা, যদি এই ধরনের কোশ্চেন দেয়, কোশ্চেন দিলে কি চারটা অপশন দেয়, এটা হচ্ছে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আমরা যখন কোশ্চেনটা সলভ করব, আমরা প্রথম দুইটা একটু নেই, প্রথম দুইটা। আচ্ছা, নিয়ে কি করব, আর গুণ করব। 1 আর 5 গুণ করলে আসে কত? 5। 2 আর 4 গুণ করলে আসে কত? 8। আপনি কি করবেন, বৃহত্তম বের করতে বলুক অথবা ক্ষুদ্রতম বের করতে বলুক, যাই বলুক না কেন, আমি এই প্রথম দুইটা নেব, নিলাম। আবার এই দুইটা নেব, নিলাম। তাহলে 5 আর 9 গুণ করলে কত? 5 নং 45, 4 সাথে 28। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি করলাম, প্রথম দুইটা নেব, আবার পরের দুইটা আলাদাভাবে নেব, আর গুণ করব। 5 আর 8-এর ভিতর বড় কোনটা? 8। তার মানে বড় যেহেতু 8, তাহলে এই 4/5 এই ভগ্নাংশটা বড়, নিলাম 4/5। ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে 45 আর 28, তাহলে বড় কোনটা? 5/7। তাহলে প্রথমে কি করবেন, প্রথম দুইটা ভগ্নাংশের ভিতর যেটা বড় সেটা নেব, পরের দুইটা ভগ্নাংশের ভিতর যেটা বড় সেটা নেব, নিলাম। আচ্ছা, এইবার দেখব এই দুইটার ভিতর বড়কে কি করব, 4 আর 7 গুণ করলে হচ্ছে 28, 5 আর 5 গুণ করলে হচ্ছে 25। তাহলে 28 আর 25-এর ভিতর বড় কোনটা? 28। তার মানে অ্যান্সার কত? 4/5। তার মানে কোনটি বৃহত্তম ভগ্নাংশ? অ্যান্সার হবে 4/5। তাহলে আমরা সামারি কি শিখলাম, এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয় নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম, আপনি প্রথম দুইটা নেবেন, সেখান থেকে যেটা বড় বের করলেন, পরের দুইটা নিলেন, সেখান থেকে যেটা বড় সেটা বের করলেন, তারপর আবার এই দুইটার ভিতর দেখবেন কোনটা বড়। আমি কি বুঝাইতে পারছি? আমার ধারণা এই নিয়মটা আপনারা সবাই জানেন। যদি বুঝে থাকেন লেখেন ডান, তাহলে আর আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না। যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন ডান। যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন ডান। ভাইয়া, নেটে আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না, মেজরিটিরই হচ্ছে না। যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে নিজের নেটটা চেক করেন, কথা বুঝছেন? মেজরিটিরই নেটে কোনো প্রবলেম হচ্ছে না, আমার এখানেও এখন পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, আমি এটা আরেকবার বুঝাবো ভাইয়া, এটা ক্ষুদ্রতম পড়াইতে গেলে একই জিনিস আসবে। আচ্ছা, অনেকেই ডান লিখছেন, তারপর আমি আরো দুইটা ম্যাথ দেখাবো, কারণ এগুলো পরীক্ষায় বারবার আসে, আর আল্লাহ তো আমাদের সবার ব্রেন একই রকম দেয় নাই ক্যাপাসিটি। আচ্ছা, এইবার আসেন কোশ্চেনটা যদি এভাবে আসে, নিচের কোনটি বৃহত্তম দিয়া কোশ্চেন দিলে অপশন এ 0.30, অপশন বি, আমি অপশন এবিসিডি লিখতেছি না, আমি প্র্যাকটিস শিট দেবো। একটু বলি, ক্লাস শেষ হওয়ার ঘন্টাখানেক পর অথবা আগামীকালকে সকালের ভিতর মূলদের মতো আমি ভগ্নাংশের একটা প্র্যাকটিস শিট দেবো, সবাই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যার কাছে যে গাইড বই আছে সেখান থেকে আজকের ক্লাসের পর সলভ করলে হবে। 0.30 দিল, 0.90 দিল, আরেকটা দিল 4/5, আরেকটা দিল 7/8। আচ্ছা,
আজকে আমি দশমিক ভগ্নাংশ পড়াবো না। দশমিক ভগ্নাংশ হচ্ছে মানসিক দক্ষতার আলোচনা। আমি দশমিক ভগ্নাংশের ক্লাসও এই গ্রুপে ফ্রি নেব, তখন আমি দশমিক ভগ্নাংশের বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনি যতটুকু শিখবেন, যদি 0.30 দেয় এটারে লেখা যায় 3/10, আর 0.90 লেখা যায় 9/10। কিভাবে লিখছেন এটা যদি কেউ বুঝেন ভালো কথা, না বুঝলে খুব দ্রুতই দশমিক ভগ্নাংশের ক্লাসটা হবে, সেদিন আমি নিয়মটা শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি পয়েন্ট আকারে দেয় আপনি কি করবেন, তার একটু লব বাই হর আকারে বানিয়ে নেবেন। বানাইছেন? আচ্ছা, তারপরের গল্প ছিল কি, প্রথম দুইটা নেব, নিলাম, নিয়ে কি করব, আড়াআড়ি গুণ করব। 3 আর 10 গুণ করলে কত? 30। 10 আর 9 গুণ করলে কত? 90। তাহলে এই দুইটা ভগ্নাংশের ভিতর 30 আর 90-এর ভিতর আমার 90 বড়, তার মানে আমি নেব কারে? 9/10। এই পর্যন্ত ঠিক আছে? বুঝাইতে পারছি? এরপরে আবার নেবো এই দুইটা নিলে কি, 4 আর 8 গুণ করলে হচ্ছে 32, 5 আর 7 গুণ করলে হচ্ছে 35। তাহলে 32 আর 35-এর ভিতর 35 বড়, তার মানে এই জায়গায় ভগ্নাংশ বড় কোনটা? 7/8। এই পর্যন্ত কি ঠিক আছে? ওগুলো লিখছি বাংলায়, আবার এটা লিখছি ইংলিশে। ওরে, আচ্ছা এইবার আসেন এই দুইটা ভগ্নাংশের ভিতর বড় বাইর করবো কিভাবে? আড়াআড়ি গুণ করি। 8 নং 72, আর 10 এর সাথে 70। 72 আর 70-এর ভিতর 72 বড়, তার মানে বড় ভগ্নাংশ কোনটা? 9/10। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কোনো কিছু যদি পয়েন্ট আকারে দেয় আপনার তাদের লব বাই হর আকারে কনভার্ট করতে হবে। যারা পারেন ভালো কথা, যারা পারেন না, দশমিক ভগ্নাংশ থেকে অবশ্যই মানসিক দক্ষতা একটা কোশ্চেন আসবে। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেন, দশমিক ভগ্নাংশের গুণ আসে। এটা আমি খুব দ্রুতই ইনশাল্লাহ রাহাত জব ম্যাথে ফ্রি ক্লাসই নেব। এই অঙ্কটা যদি বুঝে থাকেন মোস্ট ওয়েলকাম। এইবার আসেন যদি কোশ্চেন পেজ দিয়ে আসে, এই কোশ্চেনটা সবাই খাতায় লেখেন, এই কোশ্চেনটা সবাই খাতায় লেখেন। এটা আমি পুরো কোশ্চেন লেখা সলভ করাচ্ছি। কোশ্চেন 3 একটু যদি ব্যতিক্রমী কোশ্চেন হয় তাহলে এই এক্সাম্পল 3টা পরীক্ষা আসবে। কোন ভগ্নাংশটি, যারা মনে করতেছেন এগুলো তো সোজা, আবৃত দশমিক সংখ্যা আর একটু ম্যাজিক আছে, লাস্ট পর্যন্ত থাকেন। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? অপশনে 13/27, 3/5, আচ্ছা ভাইয়া এই কোশ্চেন দিছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। এইবার কিন্তু আর আপনার অপশন চেকের সাথে খেলা না, এইবার খেলা কি, কোন ভগ্নাংশটি, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। মানে আপনার 2/3 দিয়ে আছে কোশ্চেনে 2/3, এই প্রত্যেকটা অপশনকে আলাদা আলাদাভাবে চেক করে দেখতে হবে কোন অপশনটা 2/3 থেকে বড়। কোশ্চেনটা বুঝছেন? কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড় মানে কি, এই যে 4টা অপশন দেওয়া আছে, প্রত্যেকটা ভগ্নাংশের আলাদা আলাদাভাবে 2/3-এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে কার মান 2/3-এর থেকে বড়। তাহলে প্রথমে আসেন অপশন এ, 13/27। 2 আর 27 গুণ করলে 54, 3 আর 13 গুণ করলে 39। আচ্ছা, তাহলে 54 আর 39-এর মধ্যে বড় কোনটা? 54। তার মানে এই যে এত 2/3 বড় হচ্ছেই, তাহলে 13/27 কি আনসার হবে? কারণ 13/27 হচ্ছে ছোট। আপনার কথা জানতে চাইছে কি, কে 2/3-এর থেকে বড়? 13/27 বাড়িছে ছোট, তার মানে এটা অ্যান্সার হবে না। বুঝাইতে পারছি? যদি কোশ্চেন দিত কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট, তাইলে কিন্তু অপশনে অ্যান্সার হইতো। আমি কি বুঝাইতে পারছি? কারণ 13/27 2/3 থেকে ছোট। ক্লিয়ার? এবার আসেন অপশন বি, 2/3, 3 আর 5, 5 আর 2 গুণ করলে 10, 3 3 আর 9। এই জায়গায় দেখেন 10 আর 9, তার মানে এই জায়গায় 2/3 বড়, তার মানে এইটাও হবে না। পরের অপশন 2/3, 8, 11, 22, 24। এই জায়গায় আবার গল্প ভিন্ন, এইটা 24, এইটা 22, তার মানে বড় কে? 8/11। তার মানে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? 8/11। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে কি পারছি? তার মানে আপনাকে কোশ্চেন দিতে পারে কি কিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ, চারটাই হচ্ছে লব আকারে, লব বাই হর আকারে দিতে পারে, পয়েন্ট আকারে দিতে পারে,
রুট আকারে দিতে পারে, রুট আকারে দিলে কি হয়, এটাও দশমিক ভগ্নাংশে আমি আলোচনা করব। মানে রুটের ভিতর যদি পয়েন্ট দিয়ে দেয়, এই দুটো দশমিক ভগ্নাংশের আলোচনা। অথবা কিভাবে বলতে পারে, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। যেভাবেই দেখ, আমরা কি পারবো? যদি পারেন তাহলে লেখেন সবাই কেস 1 ডান। সবাই লেখেন কেস 1 ডান। কেস 1 কি ডান হয়েছে? একটু সবাই লেখেন তো। আচ্ছা, কেস 1 ডান হইতে হইতে আমি 2 মিনিট একটু কথা বলি। আপনাদের বহুল প্রতীক্ষিত একটি ক্লাস ছিল জ্যামিতির ম্যাজিক ক্লাস। সেই ক্লাসটা আমি 16 তারিখ নিতে চাইছিলাম, কিন্তু 17 তারিখ আজকে অনেকগুলো নিয়োগ পরীক্ষা থাকার কারণে, অনেকের অনুরোধের কারণে আমি ক্লাসটা নেই নাই। সেই ম্যাজিক ক্লাসটা সেটা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী সোমবার দিন, মানে 20 সেপ্টেম্বর। ক্লাস হবে রাত 8টায়, 20 সেপ্টেম্বর রাত 8টায়। এবং ক্লাসটা কোনো রেকর্ড থাকবে না। আমি সবগুলো ক্লাসই গ্রুপে রেকর্ড রেখে দেই, সব ক্লাস ভবিষ্যতেও রেকর্ড থাকবে। শুধুমাত্র সোমবারের ক্লাসটা কোনো রেকর্ড থাকবে না। যাদের আমার ক্লাস অনেক ভালো লাগে তারা ক্লাসটা করবেন, কারণ আমি যেহেতু রেকর্ড রাখবো না, আপনি লাইভ না করলে ক্লাসটা পাবেন না। এখন আসেন, ক্লাসটা করলে আপনার লাভ কি? ক্লাসটা করলে আপনি হচ্ছে অনেকগুলো ম্যাথ, যেগুলো অনেক বড় বড় মেথডে করতেন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে, সেগুলো 5 থেকে 10 সেকেন্ডের ভিতর দেখে মুখে মুখে বলতে পারবেন। নাম্বার 2, বৃত্তের একটা আলোচনা আছে যেখান থেকে প্রায় কোশ্চেন আসে, ওই যে কি দূরত্ব টুরত্ব, এগুলো দেখে দেখে অ্যান্সার করতে পারবেন। রম্বসের একটা ম্যাথ আছে যেগুলো অনেক বড় করে করছেন, এই ম্যাথগুলো সব দেখে দেখে অ্যান্সার করা যাবে। কথা কি বুঝে গেছে? অ্যান্সার যেহেতু সি পেয়ে গেছেন, ডি তো আর চেক করার দরকার নাই। এর জন্য সবাই ম্যাথের সেই জ্যামিতির কাঙ্ক্ষিত ম্যাজিক ক্লাসটা যদি করতে চান, লাইভই করতে হবে। আমি শিটটা রবিবার দিন দিয়ে দেবো, শিটটা হাতে নিয়ে, শিট হাতে না নিয়ে ক্লাসটা করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এর পরের ভবিষ্যতে সবগুলো ক্লাসই রেকর্ড রাখা হবে। আচ্ছা, এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2তে এসে বলছে নিচের কোন ভগ্নাংশটি ছোট, নিচের কোনটি ছোট। একটা এক্সাম্পল দেখাই, আপনারা এখন সবাই পারেন। কোশ্চেনটা অপশনটা থাকবে 1/3। এটার পরে একটা মজার জিনিস পড়াবো, আবৃত দশমিক সংখ্যা 2/7, আর একটা হচ্ছে কি 5/21। আচ্ছা, আপনারা এবার বলছেন নিচের কোনটা ছোট। কি বলছেন? নিচের কোনটা ছোট। গল্প একই, কি প্রথম দুইটা নেন, নিলাম, আর গুণ করেন 6, 3 3 আর 9। আচ্ছা, আগের বার বড় বের করতে বলছেন, দেখে 9 নিছিলেন। এবার কি বের করতে বলছে? ছোট। তাহলে 6 আর 9 এর ভিতর ছোট কোনটা? 6। তার মানে এই দুইটার ভিতর ছোট ভগ্নাংশ কোনটা? 1/3। বুঝাইতে পারছি? বড় বললে নিতাম এইটা, ছোট বলছে দেখে নিছি এইটা। ক্লিয়ার? এবার আসেন এখানে 2 আর 21 গুণ করলে হচ্ছে 42, 7 5 হচ্ছে 35। এটা বড়, এটা ছোট। যেহেতু ছোট ভগ্নাংশ চাইছে, তার মানে কি 5/21 নিলাম, 5/21। এই পর্যন্ত ঠিক আছে? আবার কি করব? এর কোনাকুনি গুণ করব, তাহলে আসে কত? 21। এর কোনাকুনি গুণ করব, তাহলে 3 5 হচ্ছে 15। আচ্ছা, এখন 21 আর 15 এর ভিতর ছোট কোনটা? 15। তার মানে কোন ভগ্নাংশটি ছোট? 5/21। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে বৃহত্তম ভগ্নাংশ দিলে সবসময় বড়গুলো নিয়ে কাজ করবেন, ক্ষুদ্রতম ভগ্নাংশ দিলে সবসময় ছোটগুলো নিয়ে কাজ করবেন। এখন আপনাকে যদি দশমিক আকারে দেয়, সেটাকে কি লব্বে হর আকারে বানাতে পারবেন না? যদি আগের সেন্টার মতো দেয়, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট, বড়টা আমি দেখাইছি, তাহলে ছোটটা কি পারবেন না? বড়র সময় বড়গুলো নিয়ে কাজ করব, ছোটর সময় ছোটগুলো নিয়ে কাজ করব। আমি যদি বুঝাইতে পারি, সবাই লেখেন টাইপ 3 ডান। আপনার যদি লাক ভালো থাকে, টাইপ 3 থেকে ম্যাথে অথবা মানসিক দক্ষতায় যে কোনো একটা প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। এটা ম্যাথেও পেতে পারেন, মানসিক দক্ষতাও পেতে পারেন। এবং এই কোশ্চেন ভুল করা যাবে না, একদম সহজ কথা, ভুল করা যাবে না। যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 3 ডান। এবার আর একটা হচ্ছে মজার জিনিস দেখাবো, টাইপ 4।
টাইপ 4টা দেখাবো। আচ্ছা আরেকটু ভাইয়া 2 মিনিট কথা বলি, তারপর হচ্ছে আমরা আবার আলোচনা ফিরতেছি। আমি একটা গতকালকে স্ট্যাটাস দিছিলাম জ্যামিতির কোর্স নিয়ে। আমি হচ্ছে অনেকে আগ্রহ দেখিয়েছেন পড়ার জন্য। আমাদের জ্যামিতির কোর্সটা শুরু হবে ইনশাল্লাহ 23শে সেপ্টেম্বর থেকে। 23শে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে। ক্লাস হবে বিকাল 4টায়। বিকাল 4টায় পুরো জ্যামিতির সিলেবাস কভার করা হবে। পিলির কি কি পড়ানো হবে আমি বলে দিচ্ছি। রেখা ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনজ্যামিতি, টোটাল জ্যামিতির উপর ক্লাস হবে 17টা। ক্লাস হবে বিকাল 4টায়। ক্লাস শুরু হবে 23শে সেপ্টেম্বর। ইনশাল্লাহ আমরা 4 সপ্তাহের ভিতর শেষ করব। 4 সপ্তাহের ভিতর পুরো জ্যামিতিটা আমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো এবং ভালোভাবে শেখার চেষ্টা করব। কেউ যদি লাইভ ক্লাস মিস করেন অথবা একাধিকবার ক্লাস দেখা লাগে, সবগুলা ক্লাসই ফেসবুক লাইভে যেহেতু ক্লাস হবে, সিক্রেট গ্রুপে সেভ রেখে দেওয়া হবে। আর টোটাল কোর্সটার ফি মাত্র 317 টাকা। যদি কারো করার প্রয়োজন হয় আশা করি করতে পারবেন, ইনশাল্লাহ উপকৃত হবে। আর আমি আটটু করে পোস্ট দিয়ে দেবো। আজকে রাত থেকে ভর্তি শুরু। 23শে সেপ্টেম্বর বিকাল 4টায় প্রথম ক্লাস শুরু হবে। এর আগেই যার যার পড়ার আগ্রহ আছে ভর্তি হবে ইনশাল্লাহ। আশা করি জ্যামিতির পিলির একটা খুব ভালো অবস্থায় নিয়ে আসতে পারবো। কোর্সটা হচ্ছে বিসিএস প্রিলি 43-এর জন্য আর প্রাইমারি নিয়োগের জন্য। কথা কি বুঝতে পারছেন? এই দুটাকে টার্গেট করে পড়ানো হবে। ব্যাংকের ম্যাথ পড়ানো হবে না। কেউ যদি ব্যাংকের প্রিপারেশন নেন, এই কোর্স যদি করেন জ্যামিতির বেসিক শিখতে পারবেন, কিন্তু ব্যাংকের ম্যাথ করানো হবে না, একটা ব্যাংকের মতো করানো হবে না, কিন্তু বেসিকটা ক্লিয়ার হবে। এই হচ্ছে পুরো বিষয়। এবার আসেন আমরা একটু পড়ানোর ভিতর আসি। আবার সপ্তাহে 4 দিন, ডে ফিক্সড না। আপনি যতটুকু লোড নিতে পারবেন, যেমন একটা ক্লাস নিলাম সেটার ত্রিভুজের ক্লাস হবে 5টা। এমন হতে পারে যে আপনি একটা ক্লাস করে যতটুকু পরে সেটা পড়তে একদিনের বেশি লাগবে না, তাহলে শনিবার দিনের পরের ক্লাস হবে রবিবার দিন। কিন্তু যদি আবার একদিন গ্যাপ লাগে যে আজকে যা পড়েছে একদিন বেশি দিন লাগবে পড়তে, তখন হবে ক্লাসটা সোমবার দিন। মানে সোজা আলোচনা হলে একটা চ্যাপ্টারের ক্লাস 5টা হবে। আমি সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি সোজা আলোচনা হয় তাহলে শনিবার দিনের পরের ক্লাসটা হবে রবিবার দিন। কঠিন আলোচনা হলে শনিবার দিনের পরের ক্লাসটা হবে সোমবার দিন। সব ক্লাস রেকর্ড থাকবে। সপ্তাহে যে কোনো 4 দিন ক্লাস হবে। 4 সপ্তাহের কোর্স, 4 সপ্তাহে 17টা ক্লাস হবে ইনশাল্লাহ। শিখতে পারেন ইচ্ছা। আর ফিটা আমি একদম নামমাত্র রাখছি যাতে কারো পড়ার ইচ্ছা থাকলে পড়তে পারেন, আপত্তি যাতে না থাকে যে ভাইয়া ফি এত বেশি কেন, এই আপত্তিটা করার সুযোগ থাকলো না। রিটার্ন 43 রিটার্ন ইনশাল্লাহ। 43 রিটার্ন পিলি অনলাইনেও পড়াবো, অফলাইনেও পড়াবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আচ্ছা ভাইয়া এবার আসেন আবার আলোচনায়। আমরা এবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা শিখবো। এটার নাম দেন টাইপ 4। টাইপ 4 কেস 1। এটা আপনারা জানেন, আমি একটু সোজা করে দিচ্ছি। আপনারা কোশ্চেন দিছে 0.2 পৌনপুনিক, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট? এক্সাম্পল 1। আরেকটা কোশ্চেন দিল 0.24, দুইটার উপর পৌনপুনিক। আরেকটা কোশ্চেন দিল 0.47, এটার উপর একটা পৌনপুনিক দিয়ে বলে এটা ইজ ইকুয়ালস টু হোয়াট? একটু মনোযোগ সহকারে ভাইয়া দেখেন। এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয় 0.2 পৌনপুনিক ইজ ইকুয়ালস টু হোয়াট, 0.24 পৌনপুনিক ইজ ইকুয়ালস টু হোয়াট, 0.47 পৌনপুনিক ইজ ইকুয়ালস টু হোয়াট, এই ধরনের যদি কোনো কোশ্চেন দিয়ে সলভ করতে বলে, প্রথমে খাতায় একটা নোট লেখেন। আপনি নোটটা লিখবেন এভাবে, হরে হরে, এবার দুটা ইয়ে দেন, আমি যেভাবে লিখতেছি ঠিক এভাবে লেখেন। হরে দশমিকের পর যতগুলো পৌনপুনিক থাকবে ততগুলো 9 হবে, ততগুলো 9 হবে। আরেকটা নোট লেখেন, দশমিকের পর যতগুলোতে পৌনপুনিক থাকবে না ততগুলো 0 হবে। আপনি কি শিখছেন? যদি এই ধরনের আবৃত্ত দশমিক ভগ্নাংশের কোনো ক্যালকুলেশন করতে চান, আপনাকে দুইটা নোট মনে রাখতে হবে। কি কি? হরে, প্রথমে আসেন হর, প্রথমেই লিখছি কি হর, খুব ভালো কথা। হরের আলোচনা হবে অলওয়েজ দশমিকের পর, মাইন্ড ইট, মাথায় গাইছা নেন। হরের আলোচনা হবে অলওয়েজ দশমিকের পর। হরের হিসাব কাদের সাথে? দশমিকের পরের সাথে। তাহলে দশমিকের পর যতগুলো পৌনপুনিক থাকবে, 1 নম্বরে দেখেন তো পৌনপুনিক আছে কয়টা? একটা ডিজিটে পৌনপুনিক আছে, তার মানে কি যতগুলো পৌনপুনিক থাকবে ততগুলো 9। 2 নম্বরে পৌনপুনিক আছে কয়টায়? 2টায়, তাহলে 9 কয়টা? 2টা। 3 নম্বরে পৌনপুনিক আছে কয়টায়? 1টায়, তাহলে 9 কয়টা? 1টা।
তার মানে আমরা প্রথমে শিখলাম কি, আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হরের হিসাব হবে অলওয়েজ কি নিয়া, হরের গল্প দশমিকের পরের গল্প, দশমিকের পরের গল্প। তাহলে আমাদের হরের গল্প কি, দশমিকের পরের গল্প। আচ্ছা, দশমিকের পরের কি গল্প, যতগুলা পৌনপুনিক থাকবে ততগুলা নয়। পৌনপুনিক আছে একটাই, একটা নয়। আছে দুইটাই, দুইটা নয়। আছে একটাই, একটা নয়। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এরপর আর একটা গল্প শিখছি কি, যতগুলাতে পৌনপুনিক থাকবে না ততগুলা জিরো, যতগুলাতে পৌনপুনিক থাকবে ততগুলো হবে নয়, যতগুলাতে পৌনপুনিক থাকবে না ততগুলো হবে জিরো। এই জায়গায় পৌনপুনিক নাই এমন কেউ আছে? নাই, তার মানে জিরো লেখার সুযোগ নাই। এখানে পৌনপুনিক বাদে কোনো কিছু আছে? নাই, জিরো লেখার সুযোগ নাই। এখানে পৌনপুনিক বাদে কোনো কিছু কি আছে? আছে। কয়টা? একটা। তাহলে জিরো লিখবো কয়টা? একটা। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? এই পর্যন্ত কি বুঝাইতেছি? আমি আবার লেখা ইংলিশে লিখি বাংলায়, 9 9 9 9 9। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা? এই পর্যন্ত বুঝাইতে পারলে সবাই একটু লেখেন তো বুঝছি। এই পর্যন্ত বুঝাইতে পারলে সবাই একটু লেখেন তো বুঝছি। এই পর্যন্ত যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন তো বুঝছি। গল্প কি, আবৃত দশমিক ভগ্নাংশের সময় আমার খেলা হচ্ছে হরের দশমিকের পর, যতগুলো পৌনপুনিক থাকবে ততগুলো নয় লিখবো, যতগুলোতে পৌনপুনিক থাকবে না ততগুলো আমি জিরো লিখবো। আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু কমেন্টস করেন তো বুঝছি। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে আমাদের হরের গল্প শেষ, তাই না? আমাদের হরের গল্প শেষ। আচ্ছা, আমাদের যদি হরের গল্প শেষ, ভাইয়া সবাই তো বুঝছেন। আচ্ছা, আমাদের হরের গল্প এখনো পুরো শেষ হয় নাই, হরের আরেকটু গল্প আছে। এতটুক তো বুঝছেন, তাই না? 1 2 3 এক্সাম্পল। আমি লবের আলোচনা একটু পরে করতেছি। এবার আরো 4টা এক্সাম্পল লিখলাম, 3টা 4 5 6। কি দিল? 4.3 পৌনপুনিক, 42.18 এর উপর পৌনপুনিক, 1.234 এটার উপর দিলাম পৌনপুনিক। আচ্ছা, আমি আপনারা কি বলছি, হরের গল্প, হরের গল্প হবে অলওয়েজ দশমিকের পরের গল্প। হরের গল্প কি, অলওয়েজ দশমিকের পরের গল্প। তার মানে এই দশমিকের আগে কি আছে এটা কি আমি হরের ক্ষেত্রে দেখব? দশমিকের ক্ষেত্রে দশমিকের পর যা আছে আমি সেইটাই হরের ক্ষেত্রে নেব। দশমিকের আগে কি আছে এটা দেখার কোনো দরকার নাই। বুঝাইতে পারছি? তাইলে এবার আসেন, 0.3 পৌনপুনিক, পৌনপুনিক আছে কটা? একটায়, হবে কত? 9। পৌনপুনিক আছে কটায়? দুইটায়, হবে কত? ইংলিশই লিখে বলে, আর ইংলিশই লিখি, 2টা। পৌনপুনিক আছে কটায়? দুইটায়। পৌনপুনিক নাই কটায়? একটায়। তাহলে আমরা কি শিখলাম? হরের গল্প হচ্ছে দশমিকের পরের গল্প। এইবার স্ট্রাকচার যেমনই দেখ, দশমিকের পরের দেখ আর দশমিকের আগে কিছু দেখ, অলওয়েজ হর বের করবো কিভাবে? দশমিকের পর যতগুলো পৌনপুনিক থাকবে ততগুলো নয়, যতগুলো পৌনপুনিক থাকবে না ততগুলো জিরো। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন হর ডান। এখন শুধু লব ডান করলেই হবে। সবাই লেখেন হর ডান, হর ডান। হর কি ডান হয়েছে কিনা একটু দেখেন তো, সবাই লেখেন তো হর ডান হয়েছে কিনা। হর ডান হলে লব খুব সোজা। আচ্ছা, লবের জন্য আমি একটা সূত্র লিখে দিচ্ছি। লব সমান সমান হচ্ছে প্রশ্নের পুরো ডিজিট মাইনাস আচ্ছা, এইবার আসেন লবের গল্প। লবে এসে আর দশমিক টশমিকের কোনো আলাদাভাবে নাই, ব্যারিকেড নাই। যেমন হরে একটা ব্যারিকেড ছিল, কি সবকিছু হবে দশমিকের পরের হিসাব। লবের ক্ষেত্রে এই ব্যারিকেড নাই। লবে কি, প্রশ্নের পুরো ডিজিট। আচ্ছা, প্রশ্নে কি আছে? 2, লেখেন 2। প্রশ্নে কি আছে? 24, লেখেন 24। প্রশ্নে কি আছে? 47, লেখেন 47। প্রশ্নে কি আছে? এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, 43, লেখেন 43। প্রশ্নে কি আছে? 4218, লেখেন 4218।
প্রশ্নে কি আছে 1 2 3 4, লেখেন 1 2 3 4। কি করব, যখন আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমি লবের গল্প নেব তখন হচ্ছে কি প্রশ্নে যা আছে পুরোটা লিখবেন, লিখছেন? আচ্ছা, এরপর আমি বিয়োগ করব কি পৌনপুনিক বাদে ডিজিট। আচ্ছা দেখেন তো পৌনপুনিক বাদে 1 নম্বরে কোনো ডিজিট কি আছে? নাই, তার মানে কি 0। পৌনপুনিক বাদে কি কোনো ডিজিট আছে? নাই, তার মানে কি 0। পৌনপুনিক বাদে কি কোনো ডিজিট আছে? আছে। কে আছে? সাইড, লেখেন সাইড। ক্লিয়ার? পৌনপুনিক বাদে কি কোনো ডিজিট আছে? আছে তো। কে আছে 4, লেখেন 4। কে আছে 42, লেখেন 42। কে আছে 12, লেখেন 12। এবার ক্যালকুলেশন করো, এটা কত 2/9, এটা কত 24/99, এটা কত 47/90, এটা কত 39/9, এটা কত 41,4176/99, এটা কত 1222/990। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে সামারিটা কি শিখলাম? লবের ক্ষেত্রে এসে আপনি পুরো প্রশ্নের ডিজিটটা প্রথমে লিখবেন 2 2, 24 24, 47 47, 43 43, 42 42, সরি 2 2, 24 24, 47 47, 43 43, 42 18, 42 18, 1.234, 1.234 থাকে 1234। মানে এখানে দশমিকের কোনো গল্প নাই। বাদ বাদ কি দিবেন? পৌনপুনিক বাদে যত ডিজিট, 2 বাদে কোনো ডিজিট নাই, তার মানে 0। 24 বাদে কোনো ডিজিট নাই, 0। 7 বাদে তো একটা ডিজিট আছে, কত 4 4। 3 বাদে তো একটা ডিজিট আছে 4 4। 18 বাদে তো একটা ডিজিট আছে 42 42। 3 4 বাদে তো একটা ডিজিট আছে 12 12। লিখলেই গল্প শেষ। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন টাইপ 4 ডান, টাইপ 4 ডান। সবাই যদি টাইপ 4টা বুঝে থাকেন একটু লেখেন টাইপ 4 ডান, টাইপ 4 ডান। এটা 43 হবে। আরে ভাইয়া 2 একটা জিনিস যদি একটু না লেখি, এগুলো কি, এগুলো তো আপনারা এখন পারেন। 47 দিয়ে 4 বিয়োগ করলে তো 43 হয়, এটা আপনারা সবাই জানেন। ইম্পর্টেন্ট খেলা হচ্ছে 47 - 4, এইটা বুঝছি কিনা। এখন এই জায়গায় তো 2 একটা জিনিস হচ্ছে লেখাই যায়, কি জানি বুঝলেন নাই। এই সম্পর্কে আমি গল্প বলি, মানে পড়ানো সোজা না পড়া সোজা? যে কোনো একজন একটু 1 মিনিট একটু গল্প বলি আপনাদের সাথে। কখনো তো গল্প করি না। পড়ানো সোজা নাকি পড়া সোজা? ডেফিনেটলি পড়ানো সোজা। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার একটা ফ্রেন্ড হচ্ছে সিএসসির স্টুডেন্ট ছিল। ও ইন্টারমিডিয়েটের এক স্টুডেন্টে পড়াইতো। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুব ভালো মতো বুঝবেন। আমাদের অ্যাপসিলন নট নামে একটা হচ্ছে কনস্ট্যান্ট আছে। এখনও অ্যাপসিলন নটের নাম মানে ভ্যালুটা লেখছে ভুল। ভুল লেখার পর এখন স্টুডেন্ট হচ্ছে জিজ্ঞেস করছে, ভাইয়া ভুল, এটা তো ভুল, বইয়ে তো এইভাবে লেখা আছে। তখন সে তাৎক্ষণিক উত্তর দিছে যে আসলে আমি যেটা লিখছি এটাই রাইট, তুমি তো এখন ছোট, এর জন্য তোমার ভ্যালু এইটা। যখন বড় হবা তখন ভ্যালু হচ্ছে এটাই। যে একটু ফ্র্যাকশন এরর এইসবের ব্যাপার স্যাপার আছে, তো এগুলো তো মাত্র ইন্টারমিডিয়েটে পড়ো, বুঝবা না। এগুলো অনার্স মাস্টার্স লেভেলে গেলে বুঝবা। কথা কি বুঝছো? সরি, কথা কি বুঝছেন? এর জন্য পড়ানোটা অনেক সোজা। কারণ আমাদের কাছে হচ্ছে প্রসিডিউরটা শুধু ধরাইয়া দেওয়া, রেজাল্ট মেলানোর দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা, যদি বুঝে থাকেন টাইপ 4, আমাদের আজকের ক্লাসটা শেষ। ভগ্নাংশের ক্লাস হচ্ছে মূলত 2টা। একটা হচ্ছে আজকে পড়ালাম যেটা সেটা, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এবং এই রিলেটেড কিছু আলোচনা আছে যেটা হচ্ছে মানসিক দক্ষতার জন্য লাগবে। আমি কিছু মানসিক দক্ষতার ক্লাস নেওয়ার চেষ্টা করবো, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল পার্টের। এই ক্লাসগুলো যখন করব তখন আমরা দশমিক ভগ্নাংশটা শিখব এবং মৌলিক সংখ্যাটা শিখব। মৌলিক সংখ্যাটাও মানসিক দক্ষতাতেই আসে। বিশেষ করে নিচের কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা নয়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো মানসিক দক্ষতায়। আর আপনাদের রেগুলার ইনশাল্লাহ রাত আপনাদের ফ্রি ক্লাস হবে, এটা কন্টিনিউটা চলবে। ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন তো। আর ক্লাসটা কেমন লাগছে 2টা কমেন্টস একসাথে করেন। ফুল ক্লাস যদি ডান হয় লেখেন ফুল ক্লাস ডান। আর ক্লাসটা কেমন লাগছে, নতুন কিছু কি শিখছেন কিনা, নতুন কিছু কি শিখছেন কিনা এটাও একটু জানান। কারণ আমাদের টার্গেট থাকে প্রতি ক্লাসে নতুন কিছু শিখার। আর 50,000-এর আমরা কাছাকাছি চলে আসছি, 47,500 হয়ে গেছে। 2,500 হওয়া মাত্রই ইনশাল্লাহ আমরা সমাবেশের ক্লাস নেব। এখন প্রশ্ন অনেক করে দিতে হবে 2,500 হইতে কতদিন লাগে। আমার 45,000 মেম্বার হয়েছিল 12 তারিখ, আর আজকে হচ্ছে 17 তারিখ। তার মানে 5 দিনে কত হয়েছে 2,500। তাহলে যদি নর্মাল গতিতে আগায় আরও 2,500 হইতে কি 5 দিন লাগার কথা। আর আপনারা যদি অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে হেল্প করেন তাহলে 2,500 হইতে লাগবে 2 থেকে 3 দিন।
তার মানে আমরা ইনশাল্লাহ আশা করি আপনারা হেল্প করলে 2 থেকে 3 দিনের ভিতরে সমাবেশের ক্লাস পাবেন। আর আমার গতিতে যদি আমি আগাই তাহলে হয়তো 5-6 দিন লাগবে আরও 50,000 ইনশাল্লাহ হতে। 50,000 যেদিন হবে সেদিনই আপনাদের জন্য সমাবেশের একটি সারপ্রাইজ ক্লাস থাকবে। আর ডেফিনেটলি সারপ্রাইজ ক্লাস তো সারপ্রাইজিংই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া সবাই হচ্ছে পরিচিতদের একটু জয়েন করতে বলেন। আমাদের জ্যামিতির পেইড কোর্স চালু হচ্ছে, ঠিক আছে? তার মানে এই না যে রাহাত জব মেতে হচ্ছে ক্লাস আর হবে না। ক্লাস রাহাত জব মেতেটা রাহাত জব মেতের মতোই হবে। আমি কিন্তু 8টার টাইমটা আপনাদের জন্যই রাখছি। আমি কি আমার পেইড ব্যাচ রাত 8টায় করাতে পারতাম না? কিন্তু আমি সেই টাইমটা কিন্তু আপনাদের জন্যই রাখছি, যে এখানে যাতে আমি ফ্রি ক্লাসগুলো নিতে পারি। আর রাত 10টায় আমার নিজের যেটা প্রথম ব্যাচ অনলাইন পেইড ব্যাচ, সেই ব্যাচের ক্লাস। তার মানে 10টায় ক্লাস নেওয়ার সুযোগ নাই, 8টায় ক্লাস নেওয়ার সুযোগ নাই। যারা পড়তে চান বিকাল 4টায় পড়তে হবে। আমি কিন্তু চাইলে বিকাল 4টায় ফ্রি ক্লাস নিয়ে 8টার সময় পেইড বেসের ক্লাস দিতে পারতাম। আপনাদের প্রতি আমার কিছুটা তো দায়িত্ব কর্তব্য আছে, দুটোই আমি চেষ্টা করবো। আমাদের যদিও রাহাত জব মেতে কিছু ক্লাস আমার হয়তো বিকালে নেওয়া লাগবে, যখন ভবিষ্যতে আরও ক্লাসের চাপ বাড়বে, সবই চলবে। পড়তে চাইলে ভাই বিকাল 4টা, এর বাইরে জ্যামিতিতে কোনো সুযোগ নাই। 4 সপ্তাহের কোর্স আমি একটু পরে অ্যানাউন্স করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি অনেক বেশি জ্যামিতিতে রেসপন্স থাকে তখন দেখা যাবে কি করা যায়। আচ্ছা থাকেন তাহলে। আর সোমবার দিন আল্লাহ বাঁচায় রাখলে রাত 8টার সময় জ্যামিতির আমাদের এক্সক্লুসিভ ক্লাসটা হবে। সোমবার রাত 8টায় 20 সেপ্টেম্বর লাইভ ক্লাস হবে, রেকর্ড থাকবে না। রবিবার দিন একটা শিট দেওয়া হবে, ওই শিটটা হাতে নিয়ে ক্লাসটা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি ভালো থাকেন সবাই। হ্যাঁ, জিওমেট্রি হচ্ছে 43কে টার্গেট করে আর প্রাইমারি নিয়োগকে টার্গেট করে। 43 প্রিলি এবং প্রাইমারি নিয়োগকে টার্গেট করে পড়ানো হবে। 1 মাসের কোর্স, 4 সপ্তাহ ক্লাস হবে, 17টা ক্লাস হবে। আশা করি আপনি একটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবো। ক্লাস ভাইয়া হচ্ছে রেকর্ড থাকবে, রাতে করার কোনো সুযোগ নেই। রাত 10টাও আমার প্যাকড, 8টাও প্যাকড। আমি তাহলে পড়াবো কখন? ওকে ভাইয়া, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।